সুপ্রিয় দর্শক, যদি কেউ সত্যিকারের আপনাকে ভালোবেসে থাকে তাহলে তাকে বিশ্বাস করুন, বিশ্বাস করে তাকে ছেড়ে দিন। কিন্তু কিছু কিছু সময় বিশ্বাস করেই যে ছেড়ে দিব তা কিন্তু নয়, মাঝে মাঝে ভালোবাসার মানুষকেও চোখে চোখে রাখতে হবে। আমাদের আজকের অনুষ্ঠানটি আপনাকে বলে দিবে কেন আমি এই কথাগুলো বলছি। আমাদের আজকের অনুষ্ঠানের নাম মাদককে না বলুন। পুরো আয়োজন জুড়ে আছি আমি আপনাদের লারা লোটাস, এবং আমাদের সাথে যারা আছেন তাদের সাথে পরিচয় করিয়ে দিব। তার আগে বলছি, প্রিয় দর্শক, যে যেখানে বসে আমাদেরকে দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। আমাদের আয়োজনের সাথে আজকে আলোচনায় আছেন আলোচক হয়ে মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম, উপপরিচালক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, প্রধান কার্যালয়, এবং আরও আছেন জনাব মিজানুর রহমান, সিনিয়র পেশ ইমাম, বাইতুল মোকাররম মসজিদ। কেমন আছেন আপনারা? ভালো আছি, আপনি কেমন আছেন? আমি খুব ভালো আছি। প্রিয় দর্শক, আমাদের আজকের যে বিষয়, সেই বিষয়টি হচ্ছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, ধর্মীয় অনুশাসন, সামাজিক মূল্যবোধ এবং নৈতিক শিক্ষার ভূমিকা। আমি প্রথমেই আসতে চাই মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম আপনার কাছে, যে আমরা আসলে জানি যে মাদকদ্রব্য বাংলাদেশে দিনকে দিন কিন্তু বেড়ে যাচ্ছে। এই যে বেড়ে যাচ্ছে, আমরা জানি যে সরকার অনেক রকম পদক্ষেপ নিচ্ছে, পাশাপাশি আপনারা তো রয়েছেনই। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে সরকার নিচ্ছেন, কিন্তু আমাদের সকলকে কিন্তু এগিয়ে আসতে হবে। মানে বাস্তবায়ন হওয়ার জন্য সবাইকে যেভাবে এগিয়ে আসতে হবে, আপনাদের দায়িত্বটা আরও বেশি কঠিন। সেই দায়িত্বটা আসলে সঠিকভাবে কি পালন করা হচ্ছে? ধন্যবাদ। বর্তমান সরকার মাদক নিয়ন্ত্রণের ক্ষেত্রে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার নির্বাচনী ইশতেহারে, সর্বশেষ যে নির্বাচনী ইশতেহার 2018-তে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স এবং মাদক নিয়ন্ত্রণের ক্ষেত্রে কার্যকর পদক্ষেপ গ্রহণ করার জন্য নির্দেশনা প্রদান করেছেন। সে আলোকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং এর সাথে অন্যান্য যে সমস্ত আইন প্রয়োগকারী সংস্থা আছে, পুলিশ, বিজিবি, কাস্টমস এবং কোস্টগার্ড, আমরা সকলে সম্মিলিতভাবে কাজ করে যাচ্ছি। কিন্তু বিষয়টা হলো, বাংলাদেশ এমন একটি জায়গা অবস্থিত, এটা জিওগ্রাফিক্যালি বাংলাদেশ খুব ভালনারেবল জায়গা অবস্থিত মাদকের ক্ষেত্রে, কারণ আমাদের গোল্ডেন কিসের এবং গোল্ডেন ট্রায়াঙ্গেলের মধ্যে আমাদের বসবাস, এটা একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে ভারতের সাথে আমাদের 4156 কিলোমিটার ল্যান্ড বর্ডার আছে, সেটাও একটা ভৌগোলিক নিয়ামক হিসাবে কাজ করে মাদক অনুপ্রবেশের ক্ষেত্রে। অপরদিকে মিয়ানমারের সাথে আমাদের 271 কিলোমিটার বর্ডার রয়েছে, তার মধ্যে 250 কিলোমিটার ল্যান্ড বর্ডার এবং 21 কিলোমিটার ওয়াটার বাউন্ডারি। তো এই যে 21 কিলোমিটার ওয়াটার বাউন্ডারি বিটুইন বাংলাদেশ অ্যান্ড মিয়ানমার, নাফ নদী যেটাকে কন্ট্রোল করে বা নাফ নদীর মাধ্যমে, সেখান থেকে বাংলাদেশে মেথামফেটামিন অর্থাৎ ইয়াবা এবং ক্রিস্টাল মেথামফেটামিন অর্থাৎ আইস, এগুলো প্রবেশ করে থাকে। তো সেটা নিয়ন্ত্রণের জন্য কিন্তু মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আমরা কাজ করে যাচ্ছি। আমাদের পাশাপাশি পুলিশ, বিজিবি, কাস্টমস, কোস্টগার্ড তারাও কাজ করছে। আমাদের এনফোর্সমেন্ট ওয়ার্ক পরিচালিত হচ্ছে। তারপর আমাদের বর্ডার যেহেতু পোরাস বর্ডার, এখানে বিভিন্ন ফাঁক ফোকর থেকে বাংলাদেশের মাদকটা অনুপ্রবেশ করে থাকে। তো আমরা যেটা কাজ করতে চাই সেটা হচ্ছে, বর্তমান সরকার যেটা কাজ করতে চায়, সাপ্লাই রিডাকশনের পাশাপাশি আমরা ডিমান্ডটাকেও কমাতে চাই। শুধুমাত্র যদি আমরা সাপ্লাই রিডাকশন নিয়ে কাজ করি, তাহলে ভিতরে যদি ডিমান্ড থাকে তাহলে কিন্তু কোনো না কোনোভাবে বাংলাদেশের মাদকের অনুপ্রবেশের প্রচেষ্টা অব্যাহত থাকবে। সেই জন্য ডিমান্ডটাকে যদি আমরা কমিয়ে নিয়ে আসতে পারি, অ্যাট দ্য সেম টাইম সাপ্লাই রিডাকশনও কাজ চলবে, দুটো যদি যুগপথভাবে চলে তাহলে বাংলাদেশে আসলে মাদক নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। তো মাদক নিয়ন্ত্রণের ক্ষেত্রে আমাদের যে কার্যক্রম পরিচালিত হচ্ছে সেটা তো চলমান থাকবেই, কিন্তু আমরা নতুন নতুন কিছু ইন্টারভেনশন নিচ্ছি যেটা অন্যদেরকে অনুৎসাহিত করবে, যাতে মাদক ব্যবসার সাথে জড়িত হয়ে না পড়া অথবা মাদক যাতে গ্রহণ না করে, তাদেরকে অনুৎসাহিত করা, সেই কাজটার জন্য আমরা কিন্তু পদক্ষেপ গ্রহণ করেছি, যাতে কোনোভাবেই তারা এই ব্যবসাটায় যুক্ত হতে না চায়। কারণ অনেকে অনেক সময় যুক্ত হতে চায় তার প্রয়োজনে তাগিদে, কিন্তু সে যাতে যুক্ত হতে না চায় সেই জন্য আমরা ইন্টারভেনশন নিয়েছি, যাতে আমরা যদি তাকে বিকল্প কর্মসংস্থানের একটা বিষয় থাকে, তাকে আমরা মোটিভেশন করে তাকে এমন একটা পর্যায়ে নিতে চাই যে তার তিনি এই মাদক ব্যবসায় জড়াতে চাইবেন না অথবা কেউ গ্রহণ করতে চাইবেন না। তো সেইভাবে আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করে যাচ্ছি। এবং আপনারা জানেন, যারা মাদক ব্যবসায়ী তারা নতুন নতুন অ্যাপ্রোচ গ্রহণ করে থাকে এবং তাদের মোডাস অপারেন্ডি দ্রুত চেঞ্জ করে। তো দ্রুত চেঞ্জ করার জন্য সেটার সাথে আমাদের আবার অ্যাডাপ্ট হতে হয়। তো সেই ক্ষেত্রে ওরা যখন মোডাস অপারেন্ডি চেঞ্জ করে, তখন আমাদেরও এনফোর্সমেন্টের কৌশলটা আমরা পরিবর্তন করি তাদের ক্ষেত্রে আমরা তাদের কমব্যাট করার চেষ্টা করি। কিন্তু তারপরেও তারা কিন্তু সচেষ্ট থাকে, কারণ এই সচেষ্ট থাকার একমাত্র কারণ হচ্ছে যে এই ব্যবসাটায় অল্প বিনিয়োগে তারা বেশি লাভ করতে পারেন। তো এই জন্য তারা সবসময় চেষ্টা করে, যারা টিনেজার আছেন যাদেরকে খুব মোটিভেট করে মাদক গ্রহণ করার ক্ষেত্রে মোটিভেট করতে পারে। মানে যারা মাদক সেবন করছেন তারাই কি বিজনেসটা করছেন? প্রথমে কিন্তু যারা মাদক সেবন করে তারা প্রথমে বিজনেস করে না, তারা মাদক সেবন করে, কিন্তু পরবর্তীতে যখন তিনি ডিপেন্ডেন্সি তার মধ্যে ডেভেলপ করে, ফিজিক্যাল এবং মেন্টাল ডিপেন্ডেন্সি ডেভেলপ করে, তখন তিনি তার মাদক ছাড়া চলতে পারে না। কিন্তু একটা পর্যায়ে তার মাদক কেনার টাকা থাকে না, তখন যারা ডিলার তারা তাকে মাদক ব্যবসায়ী তৈরি করে, অর্থাৎ তাকে বলে দেয় যে ঠিক আছে, তোমাকে আমি এতগুলো ইয়াবা দিলাম, তার হয়তো 20% তুমি গ্রহণ করবা, 80% আমাকে বিজনেস করে আমাকে টাকা দাও। অর্থাৎ মাদকাসক্ত ব্যক্তি একটা পর্যায়ে গিয়ে
মাদক ব্যবসায় জড়িয়ে পড়ে তার নিজের প্রয়োজনের জন্য মাদকটা গ্রহণ করার জন্য। অনেক ধন্যবাদ আপনাকে। আমি ছোট্ট করে প্রশ্নে এত ডিটেল উত্তর পাবো আশা করিনি, বাট এত গুছিয়ে আপনি বলেছেন, অনেক অনেক ধন্যবাদ। জনাব মিজানুর রহমান, আপনার কাছে আসতে চাই। আমরা তো জানি যে আমাদের ধর্মে একটা যে কোনো মাদক সেবনই একদম হারাম। সেই হারাম কাজটা যারা করছে না বুঝে করছে, যেহেতু তারা অলরেডি অ্যাডিক্টেড, সে ব্যাপারে আপনি কি বলবেন? জি ধন্যবাদ। আসলে আমাদের বর্তমান এই সমাজে একটা দিক হচ্ছে যে রাষ্ট্রীয়ভাবে আইন আছে, আইনের প্রয়োগ হচ্ছে, চেষ্টা করা হচ্ছে, এবং বিভিন্ন যেহেতু সীমান্তের কথাটাও আসছে, বিভিন্ন দিক থেকে অনুপ্রবেশের যে এটাকে ঠেকানোর চেষ্টা সেটাও চলছে, সব কিছু আছে। কিন্তু আমরা যেটা বুঝি ইসলামী দৃষ্টিকোণ বা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে, এখানে একদিকে যেরকম আইন এবং আইনের প্রয়োগ এটা লাগবে, আরেকদিকে মোটিভেশনের মাধ্যমে আমাদের যুব সমাজ বলেন বা সমাজের ওই শ্রেণী যারা নাকি মাদকের সাথে জড়িয়ে আছে, এদেরকে এর থেকে ফিরিয়ে আনার জন্য আমাদেরকে সেই কাজটা করতে হবে। এবং এর শুরুটাই হয় পরিবার থেকে, শুরুটাই হয় একটা শিশুর যখন সে কিছুটা শিখতে বা বুঝতে শেখে, কিছুটা বলতে শেখে, কিছুটা তার বুদ্ধি জ্ঞান হতে শুরু করে, তখন থেকেই যে ধর্মীয় অনুশাসনের বিষয়টা বা ধর্মীয় শিক্ষার যে বিষয়টা, সেটা ছোট্ট বয়স থেকেই। হাদিসে আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন যে একটা শিশু, মানব শিশু যখন জন্ম হয়, তার জন্মটা হয় খুব পবিত্র অবস্থায়। বলেছেন যে ইসলামী ফিতরতের উপরই তার জন্ম হয়। তারপরে পরিবেশ, চারপাশের সব কিছু এবং পিতামাতা, আত্মীয় স্বজন, আপনজন, তাদের থেকে সে শিখে। কুল্লু মুসলিম বলছেন যে কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাহ ফাআবাওয়াহু ইউহাব্বিদানি আও ইউনাসসিরানি আও ইউমাজ্জিসানি। এই হাদিসের যে মর্ম সেটা হচ্ছে যে পিতামাতা এবং চারপাশের পরিবেশ তাকে বিভিন্ন দিকে নিয়ে যায়। কেউ হয়তো সঠিক যে পথ সেখান থেকে বিচ্যুত হয়ে অনেক দিকে। এই জন্য আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে যে শিশু বয়স থেকেই একটা মানুষকে তাকে শিষ্টাচার, আদব, আখলাক, কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা করা যাবে, কোনটা যাবে না, কোনটা ঠিক বেঠিক, কোনটা নৈতিকভাবে সঠিক, নৈতিকভাবে যেটা ব্যাঠিক, এই বিষয়গুলি তাকে সেই নৈতিক শিক্ষাটা এক শিশু বয়সেই তাকে দিতে হবে। এবং সেটা পরিবার থেকে শুরু। আমরা বলবো যে প্রতিষ্ঠানে যাওয়ার আগে প্রাতিষ্ঠানিক শিক্ষাটা তো লাগবেই, কিন্তু শুরুটা হবে পরিবার থেকেই, শুরু হবে মা বাবা থেকে এবং তার পরিবারের সদস্য যারা, তাদের থেকেই একটা শিশু জন্মের পরে বড়দের থেকে শিখবে যে আসলে কোনটা করা যাবে। প্রত্যেকেই একই অপরাধী এবং আমাদের প্রাতিষ্ঠানিক শিক্ষাটা আসলে পরিবার থেকেই আসে শুরুটা। জি অবশ্যই। অনেক ধন্যবাদ। আপনার কাছে আবারও আসলাম যে প্রতিকারটা আমরা কিভাবে পেতে পারি? প্রথম হচ্ছে যে আসলে বাংলাদেশে মাদকাসক্তের সংখ্যা কত, এই ধরনের কোনো সরকারি সার্ভে নাই। তবে ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথ তাদের একটা সার্ভে রয়েছে। সেক্ষেত্রে বাংলাদেশে মাদকাসক্তের সংখ্যা হচ্ছে 3.6 মিলিয়ন, অর্থাৎ 36 লক্ষ। তো যারা 36 লক্ষ তাদেরকে আমরা ট্রিটমেন্ট পর্যায়ক্রমে ট্রিটমেন্ট আয়তে নিয়ে আসতেছি। এখন তাদেরকে যদি আমরা ট্রিটমেন্ট করে মেইন স্ট্রিমে ফিরিয়ে নিয়ে আসতে পারি, তাহলে সেক্ষেত্রে তারা দেশের জন্য ভালনারেবল, এবং তাদের মধ্যে অন্য যারা এখনো মাদক গ্রহণ করে না, তারা কিন্তু ধীরে ধীরে তারাও মাদক গ্রহণ করবে। কাজে তারা কিন্তু শুধুমাত্র সমাজের জন্য বা রাষ্ট্রের জন্যই ক্ষতিকারক না, তারা যারা এখনো মাদক গ্রহণ করে তাদের জন্য কিন্তু তারা খুব তারাও একটা নিয়ামক হিসেবে তারা কাজ করছেন। তো সেই ক্ষেত্রে প্রথমে হচ্ছে তারা পরিবার, আমরা ইতিমধ্যে আলোচনা হয়েছে যে পরিবার আসলে কি ধরনের রোল প্লে করতে পারে। তবে সবচেয়ে বড় ব্যাপার যে পরিবারের যারা অভিভাবক রয়েছে তাদেরকেও কিন্তু আমাদের কাউন্সিলিং আতে নিয়ে আসতে হবে। তারা ছেলেদের, সন্তানদের সাথে কিভাবে আচরণ করবে, সন্তানের সাথে কিভাবে না বলার যে ক্যাপাবিলিটি সেটা ডেভেলপ করবে। কারণ যারা মাদক গ্রহণ করে, আমাদের যারা মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে ভর্তি হয়, তাদের মধ্যে আমাদের যে সার্ভে রয়েছে সেখানে যারা মাদক গ্রহণ করেছে তাদের বয়সটা হচ্ছে 18 থেকে 30 বছর। তো এই পর্যায়ে কিন্তু তাদের সংখ্যাটা হচ্ছে প্রায় 80%। কাজে এই পর্যায়ে পিতামাতা তাদের সাথে কী ধরনের আসলে বিহেভটা করবে বা তাকে কিভাবে না বলার ক্যাপাবিলিটি তৈরি করবে। কারণ তিনি তো সঙ্গদোষে, কারণ যারা মাদক গ্রহণ করে তাদের প্রায় 86% হচ্ছে বন্ধুবান্ধবের প্রভাবে মাদকটা গ্রহণ করছে। কাজেই বন্ধুবান্ধব যখন বলবে মাদকের অফার দেবে, তখন তাকে না বলতে হবে। এখন না বলার ক্যাপাবিলিটি কে তৈরি করবে? না বলার ক্যাপাবিলিটিটা তৈরি করতে হবে পিতামাতার মাধ্যমে। স্কুলে যারা টিচার আছে তাদের মাধ্যমে না বলার ক্যাপাবিলিটি ওই সন্তানদের মাঝে বা স্টুডেন্টের মাঝে ডেভেলপ করাতে হবে। সেজন্য পরিবারের ভূমিকাটা বেশি। কিন্তু সমস্যা হলো পরিবারের যারা অভিভাবক আছে তারা মাদকের ক্ষতিকর দিক সম্পর্কে কতটুকু জানে, তাদের তো জানাতে হবে। না জানলে তো তাদের সন্তানকে তারা এটা মোটিভেট করতে পারবে না। তো সেই জন্য মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আমরা যেটা কাজ করছি যে পরিবারের যারা অভিভাবক আছে, অভিভাবকদের নিয়ে সমাবেশ, মাদের নিয়ে সমাবেশ, তাদেরকে আমরা জানাই, কাউন্সিলিং করা, যে মাদকের ক্ষতিকর দিকগুলো তাদেরকে আমরা জানানো। কারণ তারা যদি এটা নলেজেবল হয় তাহলে তাদের সন্তানকে তারা সেভাবে পরিচালিত করতে পারবে যে তোমার বন্ধু বান্ধব যখন বলবে মাদক গ্রহণ করো, তখন যেন সে না বলতে পারে। আবার মাদকের ক্ষতিকর দিক সম্পর্কে যদি তাদের সন্তানদের দ্বারা ছোটবেলা থেকে মোটিভেট
কম্পিট করে তখন তার বন্ধু বান্ধব বললেও তিনি কিন্তু এখান থেকে বের হয়ে আসবেন, অর্থাৎ তিনি সেই সবলে তিনি পতিত হবেন না। মানে এটা সব একটা মিলিয়ে বিষয়। পরিবারকে অনেক বড় দায়িত্ব হ্যাঁ, পালন করতে হ্যাঁ, হবে। আমি শুধু- আপনার শুধু কাছে পরিবার না। আবারও আসছি, আচ্ছা। এই প্রশ্নটা আবারও আসছি, আমি ছোট্ট একটা বিরতি নিয়ে আসছি। আচ্ছা, ধন্যবাদ। প্রিয় দর্শক, মাদককে না বলুন অনুষ্ঠান থেকে আমি লারা লোটাস একটি বিরতি নিচ্ছি। আশা করছি আমাদের সঙ্গেই থাকবেন। বাবা তুমি কোথায়? মা বলে তুমি নাকি ওই দূর আকাশে। আমি তোমাকে খুব মিস করি বাবা। জানো বাবা, আমি এবার টুতে উঠেছি, আমি ছবিও আঁকতে শিখেছি, তোমার ছবিও আঁকতে পারি। সেদিন মা আর দিদা কথা বলছিল, মাদকের জন্যই তুমি নাকি আমাদেরকে ছেড়ে চলে গেছো। মাদক কি বাবা? মাদক খুব পচা, তোমাকে আমার কাছ থেকে নিয়ে চলে গেল। আর কেউ যেন অকালে তার বাবাকে না হারায়। এখনই সময় প্রতিকারের, প্রতিরোধের। মাদককে না বলুন পুরো আয়োজন জুড়ে আছি আমি লারা লোটাস। অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আমাদের সঙ্গে থাকার জন্য। ফিরলাম আপনার কাছে, কিছু কথা আমাদের বাকি ছিল। জি। রাষ্ট্র, বেসরকারি এবং সরকারি, যদি ছোট্ট করে আমরা শুনি। আচ্ছা, যদি ছোট্ট করে বলতে চাই তাহলে সমাজে যারা আছে সমাজে কিন্তু একটা রোল প্লে করতে হবে। সমাজে যেমন ক্লাব আছে, সমবায় সমিতি আছে, সমাজে যারা লিড করে জি। তাদের কিন্তু মাদক অ্যাগনিস্টে তাদের সোচ্চার অবস্থান থাকতে হবে। আর একটা বিষয় হচ্ছে রাষ্ট্র, এবার রাষ্ট্র আসলে কি করতে পারে। রাষ্ট্র যেটা করছে সেটা হচ্ছে যে মাদক যাতে বাংলাদেশে অনুপ্রবেশ না করে সেজন্য এনফোর্সমেন্ট ডিপার্টমেন্টগুলো ইনক্লুডিং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, আমরা সাপ্লাই ডিরেকশনে কাজ করছি। একই সাথে যাতে ডিমান্ডটাকে কমানো যায়, কারণ যদি যারা মাদকাসক্ত তারা তো দেশের জন্য ভালনারেবল, রাষ্ট্রের জন্য ভালনারেবল, আমাদের অর্থনীতিতে তারা জিডিপিতে, আমাদের অর্থনীতিতে তারা অবদান রাখতে পারতেছে না এবং তাদের ট্রিটমেন্টের জন্য সরকারের প্রচুর টাকা খরচ হচ্ছে। কাজেই রাষ্ট্র সবসময় চায় যে মাদকের ডিমান্ডটাকে কমিয়ে দেওয়া, যাতে কোনোভাবে অনুপ্রবেশ না করতে পারে। আবার যারা ইতিমধ্যে মাদকাসক্ত হয়ে গেছে রাষ্ট্র তাদেরকে চিকিৎসার ব্যবস্থা করছে এবং এইগুলো রাষ্ট্র করার জন্য, সরকারকে করার জন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সহ অন্যান্য যে সংস্থাসমূহ সেগুলো কাজ করে যাচ্ছে। কিন্তু একটা বিষয় হচ্ছে যারা মাদকাসক্ত তারা যখন মেইন স্ট্রিমে ফিরিয়ে নিয়ে আসবে তাদেরকে, বা তারা যখন মেইন স্ট্রিমে চলে আসবে তখন তাদেরকে পুনর্বাসন যদি না করা যায় তাহলে কিন্তু তারা আবার রিল্যাপস হওয়ার ডেটটা তাদের বেশি থাকবে। সেক্ষেত্রে শুধুমাত্র সরকারি যে ডিপার্টমেন্টগুলো আছে বা সরকারের মাধ্যমে যে পুনর্বাসন প্রক্রিয়া সম্পাদন করা যাবে, নট লাইক দ্যাট, কিন্তু এক্ষেত্রে বেসরকারি সংস্থাসমূহকে এগিয়ে আসতে হবে। আর একটা বড় বিষয় হচ্ছে বেসরকারি সংস্থাসমূহের সিএসআর আছে, সেখানে যে টাকাটা আছে সেই টাকাটাও কিন্তু মাদকাসক্ত যারা আছে তাদের ট্রিটমেন্টের জন্য, তাদের পুনর্বাসনের জন্য ব্যবহার করা যেতে পারে। তো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সেই উদ্যোগটা নিয়েছে। যারা বেসরকারি সংস্থাসমূহ রয়েছে তাদের সাথে আমরা কোঅর্ডিনেশন করতেছি যাতে তাদের সিএসআর এর টাকা এখানে এনে মাদকাসক্তের ট্রিটমেন্ট করা যায়, তাদের মানে আমরা বলতে চাই যে রাষ্ট্রের যেমন দায়িত্ব আছে তেমন দায়িত্ব আছে বেসরকারি, সরকারি প্রতিষ্ঠান, পাশাপাশি আমাদের নিজ নিজ দায়িত্ব থেকেও আমরা পারিবারিকভাবে হোক, যেভাবে হোক, দায়িত্ব কিন্তু প্রত্যেকের। অসংখ্য ধন্যবাদ। আপনার কাছে আসলাম আবার যে একই প্রশ্ন আমি করব, পাশাপাশি আরেকটা প্রশ্ন আপনার উপর রাখতে চাই যে যারা আপনার স্টুডেন্ট তারা মাদক সেবন করছেন না, বাট যারা ইসলাম ধর্ম বাইরেও ইংলিশ মিডিয়ামে পড়ছেন তারা বেশি মাদক সেবন করছেন, বা উনি যেটা বললেন যে 18 থেকে 30 বছরের মধ্যে মাদক সেবনটা বেশি হয়, আপনার কি মনে হয় যে আপনার বক্তব্যে যারা আছেন বা যারা প্রতিনিয়ত নামাজ পড়ছেন তারা কি একদমই মাদক সেবন করছেন না, বা যদি করে থাকেন, আপনি জেনে থাকেন, সেক্ষেত্রে তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? ধন্যবাদ। আসলে এক্ষেত্রে আমাদের যেটা এই ব্যাপারে মূল্যায়ন বা আমরা যতটুকু আমাদের এই স্টাডি যতটুকু আছে এখান থেকে দেখি যে যারা আসলে ইসলামী অনুশাসনের মধ্যে তাদের সময়টা বা জীবনটা যারা কাটান এবং যারা ইসলামী বিধিবিধানটাকে বাস্তব জীবনে প্র্যাকটিস যারা করেন, যথাযথ প্র্যাকটিস যারা করেন, এখানে এই মাদকের দিকে বা মাদক আসক্ত হওয়ার মানে পার্সেন্টেজটা এতই কম যে এটা একেবারেই মানে না বললেই চলে, যেখানে নাই এতটাই কম। আবার যাদের মধ্যে প্র্যাকটিসটা নাই মানে বা থাকলেও খুব কম, তারাই কিন্তু বেশি মাত্রায় জড়িয়ে পড়ছেন এই মাদকের দিকে। এই জন্য আমি বলবো যে দুটো দিক, একটা হচ্ছে যে আমরা যারা মা বাবা বা টিচার, শিক্ষক বা যারা ধর্মীয় বিভিন্ন দায়িত্ব পালন করেন, আমাদের সবারই কাজ হলো বোঝানো, বলা, সতর্ক করা, সাবধান করা, ক্ষতির দিকগুলো তুলে ধরা। তখনই পরিপূর্ণভাবে আমরা যেটা চাচ্ছি যে একটা মাদক মুক্ত সমাজ, সেটা আমাদের গড়ে তোলা সম্ভব হবে। এবং আমি আপনাকে বলছিলাম যে যারা আসলে
ইসলাম ধর্ম নিয়ে পড়াশোনা করেছেন, আবার কিছু আছেন যে না যারা একদম বাংলাতে পড়ছেন বা ইংলিশ মিডিয়ামে পড়ছেন, সেক্ষেত্রে কি আপনার মনে হয় যে ইসলাম ধর্ম নিয়ে পড়াশোনা করছেন এই ধরনের বাচ্চারা বা এই ধরনের মানুষরা খুব কম আসক্ত হচ্ছেন? এটা সত্যি আসলে এটা তারা সত্যি। খুবই কম এদিকে যাচ্ছেন। তবে এখানে মানে ইসলামী শিক্ষাটা যে বেশি দরকার, এটা পরিবারে এবং একাডেমিক ক্ষেত্রেও আমরা বলবো যে সব জায়গায় ইসলামী শিক্ষা এবং ইসলামী মূল্যবোধের যে শিক্ষাটা এবং নৈতিকতার শিক্ষাটা সেটা খুব বেশি দরকার, একেবারেই অপরিহার্য। কারণ একজন মুসলিম হিসেবে আমরা মনে করব যে আমি যেই হই, আমি ইংলিশ মিডিয়ামে পড়ি বা মাদ্রাসায় পড়ি, আমি তো মুসলমানের সন্তান, আমাকে জানতে হবে যে ইসলাম কি বলে। ইসলাম যে জিনিসটাকে হারাম করেছে, আমার সন্তান বা আমার ভাই, আমার আত্মীয় যদি এর সাথে জড়িয়ে পড়ে, তাহলে এর চেয়ে দুর্ভাগ্যের বিষয় আর কিছু হতে পারে না। আমাকে সেভাবেই বুঝতে হবে। অনেক ধন্যবাদ। ইনশাআল্লাহ আপনার কাছে আবার আসলাম। আমরা যতটুকুন মানে এটা আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি যে বাইরে দেখা যায় আমরা যখন কোনো মাদক সেবনকারীকে চিকিৎসা করাচ্ছে, তাদের চিকিৎসা সিস্টেমটা এরকম হয় যে চিকিৎসার পাশাপাশি তাদেরকে কিছু টাস্ক দেওয়া হয়, এরকম যে লাইক তুমি এই পুরো গার্ডেনটা পরিষ্কার করবে এবং এই সময়ের মধ্যে তুমি পুলিশের কাছে গিয়ে বলবে যে আমি পরিষ্কার করে এসেছি। তাতে মানে কি সে যে এখন সুস্থ বা সে যে কাজটা করছে কিনা প্রপার, মানে তারা বিভিন্নভাবে তাদেরকে কাজগুলো করাচ্ছে। তো এটা তো আসলে আমাদের সবার দায়িত্ব। একটু আগে আমরা সবাই বলছিলাম, এটা কি বাংলাদেশে এরকম কোনো সিস্টেম চালু হয়েছে যে হ্যাঁ আমি শুধু হাসপাতালে ট্রিটমেন্ট নেব তা না, কিছু ট্রিটমেন্ট এরকমও হবে যে ফিজিক্যালি আমি কিছু প্র্যাকটিস আমার করতেই হবে? সেক্ষেত্রে আপনারা এই ব্যাপারে মানে কতটুকু সচেতন? আচ্ছা, ধন্যবাদ। তো প্রথম হচ্ছে যারা মাদকাসক্তি নিরাময় কেন্দ্রগুলো, সেটা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের লাইসেন্স প্রাপ্ত প্রতিষ্ঠান। সেখানে যে কাজটা করা হয়, সেখানে ডিটক্সিফিকেশন করা হয়, সেখানে কাউন্সিলিং করা হয়, সেখানে যাদের দীর্ঘদিন মাদক গ্রহণ করার পরে মানসিক রোগ দেখা দেয়, অর্থাৎ সাইকোসিস দেখা দেয়, তাদেরকে মেডিকেশন দেওয়া হয় মনোচিকিৎসকের মাধ্যমে। এর পাশাপাশি ওখানে কিছু নৈতিক শিক্ষাও দেওয়া হয়। যেমন সেখানে আপনারা জানেন প্রতিটা ধর্মেই কিন্তু তাদের অনুশাসনে মাদকের বিরুদ্ধে অবস্থান। কাজে মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে যারা যে ধর্মেরই থাকুক না কেন, সেই ধর্মের অনুশাসন মোতাবেক সেখানে ধর্মীয় প্র্যাকটিসটা অর্থাৎ এটা ওখানে করানো হয়। এটা একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে তিনি যখন এখান থেকে ভালো হয়ে তার পরিবারে যান, তখন তারা একটা পিয়ার গ্রুপ থাকে তাদের, সেখানে তারা কিন্তু মিলিত হয়, ফলো আপে থাকে। এটা একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে আপনি যেটা বলেছিলেন, নিরাময় কেন্দ্রের মধ্যে তাদের কিছু আলাদা টাস্ক থাকে। এটা আসলে তাদেরকে এনগেজমেন্ট রাখা, যাতে সে এখান থেকে এতটা ব্যস্ত রাখা যাতে তার সাইকোলজিক্যালি সে ডাইভার্টেড হয়ে যায় মাদক থেকে। এটা একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে পরিবারে যখন সে পুনর্বাসিত হয়, তখন আমি আগেই বলেছিলাম যে তাদের কিন্তু পুনর্বাসনের প্রয়োজন। পরিবারে পুনর্বাসিত হওয়ার ক্ষেত্রে ওই সময় গার্ডিয়ানদের একটা বড় ভূমিকা নিতে হয় যে তার সাথে কি ধরনের আচরণটা করবে। যদি এমন কোনো মনে হয়, যেমন একটু ধরেই নেই, যেমন একটা পরিবারে তার টাকা কিছু খোয়া গেছে অথবা চুরি হয়ে গেছে, এখন বাবা মা যে সন্তানটা মাদকাসক্ত একসময় ছিল তার দিকে তার আঙ্গুলটা তোলে, কিন্তু বাস্তবে হয়তো তিনি নাও নিতে পারেন। কিন্তু যখন সে নেননি অথচ তার দিকে আঙ্গুল তুলে আসে, তখন তার মধ্যে ডিপ্রেশন তৈরি হবে এবং তিনি কিন্তু আবার রিল্যাপস তৈরি হয়ে যাবে। কাজেই এই ক্ষেত্রে যে কাজটা করণীয় সেটা হচ্ছে তিনি বা পরিবারে যখন পুনর্বাসিত হবেন মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে, তখন পিতামাতাকে ওই ধরনের আচরণটা তাকে করতে হবে এবং ওইখানে পারিবারিক শিক্ষাটা আবার নতুন করে স্টার্ট করতে হবে এবং ওই সময় তাকে ধর্মীয় অনুশাসনের মধ্যে রাখতে হবে। যেমন তাকে, যদি সে মুসলিম হয় তাহলে তাকে ঠিকমতো নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে। সেই ক্ষেত্রে বাবা মা তাকে কাউন্সিলিং করবে যাতে তিনি এটার মধ্যে থাকেন। কাজেই আমাদের মাদকাসক্তদের মেইন স্ট্রিমে ফিরিয়ে নিয়ে আসতে হলে যেটা দরকার সেটা হচ্ছে নৈতিক শিক্ষা দেওয়া, ধর্মীয় অনুশাসন মেনে চলা এবং যারা এখন পর্যন্ত মাদক গ্রহণ করে নাই তাদের মধ্যে ছোটবেলা থেকে নৈতিক শিক্ষাটা, অর্থাৎ তাকে মিথ্যা যে না বলা, মিথ্যা বলা যে পাপ, মিথ্যা কখনোই বলা যাবে না। যদি শুধু মিথ্যা থেকে পরিহার করতে পারে তাহলে কিন্তু তিনি সমস্ত ধরনের অপরাধ থেকে কিন্তু বের হয়ে আসতে পারে। কিন্তু এই কাজটাও কিন্তু গার্ডিয়ানকে করতে হয়। না বলার ক্যাপাবিলিটি, তারপর মিথ্যা বলা যাবে না, তারপরে চুরি করা যাবে না, অন্যের বিষয়ে গীবত করা যাবে না, কথা বলা যাবে না, গোপনে কথা বলা যাবে না। এই বিষয়গুলো মেনটেন করতে পারলে কিন্তু এই জায়গাটা থেকে তিনি বের হয়ে আসতে পারে। অনেক ধন্যবাদ। আমরা একটা বিরতি নিয়ে ফিরে আসছি। সুপ্রিয় দর্শক, নিচ্ছি আরও একটি বিজ্ঞাপন বিরতি। আশা করছি আমাদের সঙ্গেই থাকবেন। প্রতিদিন হারিয়ে যাচ্ছে কত অসংখ্য সম্ভাবনাময় চেনা মুখ। মাদক তাদেরকে নির্বাসিত করছে কোনো এক গহীন অরণ্যে। তাই এখনই সময় প্রতিরোধের। আর কোনো প্রিয়জনকে আমাদের কাছ থেকে হারাতে চাই না বা হারতে দিতে চাই না মাদকের অভিশাপে। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আমার সন্তান আমার ভবিষ্যৎ। আমরা আমাদের সন্তানের দিকে খেয়াল রাখি, মাদককে না বলি। একবেলা রিক্সা না চালালে খাওয়ান জুটে না, রোগ হলে চিকিৎসা হয় না, আবার মাদক কখনোই না। অনেকটাই দেখছি মাদক নেশায় মরণ ছাড়া উপায় নাই।
প্রিয় দর্শক, অসংখ্য ধন্যবাদ মাদককে না বলুন এবং আমাদের সঙ্গে থাকার জন্য। পুরো আয়োজন জুড়ে আছি আমি লারা লোটাস এবং আমাদের সাথে আছেন মূল্যবান দুজন অতিথি। আপনার কাছে আসছি, যদি আমরা বলে থাকি আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ, কিন্তু সে দেখা যাচ্ছে রাস্তাঘাটে বিভিন্ন রকমের নেশা করে বেড়াচ্ছে এবং তারা কিন্তু বলছে কেন খাচ্ছে, কারণ আমার খিদের জ্বালাটা মেটানোর জন্যে। তো সেই ক্ষেত্রে আপনাদের যদি অনেক জায়গায় কথা বলতে হয়, শুধুমাত্র এদের উদ্দেশ্যে কি বলতে চান? ধন্যবাদ। আসলে ইসলামের যে বাণীটা এটা এরকমই, এটা কিন্তু গোটা বিশ্ব মানবতাকে নিয়ে বলা হয়। এটা কিন্তু কখনোই এমন না যে যারা শুধু মুসলিম, যারা শুধু ইসলামী ধর্মের অনুসারী যারা, তাদের জন্যই নয়, বরং কোরআনের আয়াতগুলি আমরা যদি সামনে আনি তাহলে দেখব সেখানে আল্লাহ বলছেন যে কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস, যে তোমাদেরকে পৃথিবীতে পাঠানো হয়েছে গোটা পৃথিবীর মানুষের কল্যাণ করার জন্য। এই রাস্তার পথের শিশু যে সে তার যে অবস্থা, সে যেখান থেকে সে লাইনচ্যুত হয়ে যাচ্ছে, সে যেখান থেকে মাদকের দিকে ঝুঁকে যাচ্ছে, সেই মানুষগুলোকে নিয়ে ভাবা চিন্তা করা, অথবা অন্য ধর্মের একটা মানুষ তাকে নিয়েও সেও যাতে কখনোই মানে এই মাদক বা এমন কোনো ক্ষতিকর বা ধ্বংসাত্মক কোনো কিছুর সাথে জড়িয়ে না পড়ে সেদিকে খেয়াল রাখা না, শুধু সেখানে আমার বলা, বোঝানো এবং তাকে মোটিভেশন করে তাকে ফিরিয়ে আনা, এটা আমাদের সবার দায়িত্ব। আমরা যখন এই সকলের কথা চিন্তা করব, পথ শিশুদের কথা চিন্তা করব, যে বস্তিবাসী তাকে নিয়েও আমরা চিন্তা করব, যারা যুবক তাদেরকে নিয়ে চিন্তা করব, যারা আসক্ত হয়ে পড়েছেন মাদকের দিকে তাদেরকে নিয়ে ভাববো, এবং সেখানে আমরা কাজ করব। শুধু চিন্তাই নয়, আমাদেরকে বলতে হবে এবং কিছু পদক্ষেপ আমাকে গ্রহণ করতে হবে। শারীরিকভাবে সমাজের সব শ্রেণীর মানুষের জন্যই আমরা বলবো এবং এইভাবে যখন আমরা নাকি সবাইকে নিয়ে আমাদের কিছু পরিকল্পনা থাকবে, কাজ থাকবে, যে আমরা যে শিশুরা আজকে হয়তো অভাবের তাড়নাই হোক বা পারিবারিক সেইভাবে তাদেরকে তারা সেবা না পাওয়ার কারণে হোক, পিতামাতার যথাযথ যত্ন না পাওয়ার কারণেই হোক, যেভাবেই হোক তারা লাইনচ্যুত হয়ে যাচ্ছে, ওই শিশুগুলোকে কাছে টেনে তাদেরকে একটু কাজ দেওয়া, শিক্ষা দেওয়া, তালিম দেওয়া, ভালো কিছু শেখানো, এই কাজটা কিন্তু আমাদের প্রত্যেকেরই আছে। বিশেষ করে আমরা যারা ধর্মীয় অঙ্গনে কাজ করি আমাদের দায়িত্ব আরও বেশি। অতএব আমরা যদি সবাই মনে করি যে এই সবগুলি আমাদের দায়িত্বের অংশ, তাহলেই বোধহয় আমরা সমস্যাটা সমাধান কিন্তু এভাবে হয়ে যায়। জি ইনশাআল্লাহ। একদম, অনেক ধন্যবাদ আপনার কাছে। আবার আমি ফিরে আসলাম, আপনি আপনার কথা বলছিলেন মাঝখানে যে আমি সুস্থ হয়ে ফিরে আসলাম, ফিরে এসে দেখা যাচ্ছে যে সে আবার মাদকাসক্ত হয়ে পড়ছেন। সেক্ষেত্রে পরিবার শুধু না, কিন্তু একটা সময় কিন্তু শুধু পরিবারের দায়িত্ব না, বন্ধু বান্ধব রয়েছে, তার পাশে যারা রয়েছেন, আপনি কি বলবেন সেসব বন্ধু বান্ধবের সাথে না মেশা? না, আমি ঠিক সেরকম বলবো না। বিষয়টা হলো তাকে সৎসঙ্গ নিতে হবে। তার বন্ধু তো সবাই তো খারাপ ছিল না, হয়তো 10 জন তার বন্ধু ছিল, তার মধ্যে একজন খারাপ ছিলেন, তার সাথে মিশে তিনি মাদকাসক্ত হয়ে গেছেন। এই জন্য তবে যিনি মাদকাসক্ত হয়ে, যার সাথে মিশে মাদকাসক্ত হয়ে গেছেন, তাকে অবশ্যই এড়িয়ে চলতে হবে। যারা ভালো বন্ধু বান্ধব তাদের সাথে অবশ্যই তার মিক্সিংটা থাকবে, এটা একটা বিষয়। তবে সবচেয়ে বড় ব্যাপার যেটা হচ্ছে সেটা হলো যে তিনি যখন মেইন স্ট্রিমে ফিরে আসলেন, মেইন স্ট্রিমে ফিরিয়ে নিয়ে আসার পরে তার কিন্তু সাইকোলজির ক্যাপাবিলিটি হাই করাতে হবে। সাইকোলজির ক্যাপাবিলিটি যদি হাই করাতে হয় তাহলে সেই কাজটা তাকে ফলো আপে থাকতে হবে। যদি ফলো আপে না থাকে তাহলে যে কোনো সময় সাইকোলজির ক্যাপাবিলিটি লো হতে পারে। ধীরে ধীরে সাইকোলজির হাই করাতে হবে, যাতে তার সামনে মাদক আসতেছে বা যার কাছ থেকে মাদক নিত, বলছি ফলো আপ তো শুধুমাত্র পরিবার, মানে আসলে পরিবারের একা দায়িত্ব তা তো নয়। না, নিঃসন্দেহে আমি ওই জায়গাটা আসছি। তো ফলো আপের যে দায়িত্বটা শুধু পরিবার করবে না, তার বন্ধু বান্ধব করবে, অথবা যে প্রতিষ্ঠান থেকে তিনি ভালো হয়ে আসছেন, যে নিয়মায় কিন্তু থেকে ভালো আছেন, সেই নিয়মায় কিন্তু সাথেও তিনি কিন্তু ফলো আপে থাকবেন। ফলো আপে থাকলে যে বিষয়টা হচ্ছে যে তারা প্রতি মুহূর্তে একটা এনগেজমেন্ট তারা থাকে, তখন তাদের ডাইভারশনটা আর হয় না, এটা একটা বিষয়। সেখানে আপনারা কি করে দায়িত্ব পালন করছেন? হ্যাঁ, আমরা কিভাবে দায়িত্ব পালন করছি, আমাদের এইখানে যে বিষয়টা হচ্ছে যে আমরা এই যে আপডেটেড চিকিৎসার যে পদ্ধতি, সেটা কিন্তু আমরা ডিসিমিনেট করে থাকি। আমাদের যারা মনোচিকিৎসক আছেন তাদের মাধ্যমে নিয়মায় কেন্দ্রগুলোকে এটা করে থাকি, এটা একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে আমরা একটা কাজ করতেছি নৈতিক শিক্ষা এবং ধর্মীয় শিক্ষার ব্যাপারে, শুধু পরিবার না, আমাদের যারা মসজিদ আছে, মসজিদে প্রতি শুক্রবারে যখন জুমার নামাজ হয়, জুমার নামাজের পরে মাদক বিরোধী, যে নামাজের আগে মাদক বিরোধী কুফল নিয়ে তাদের একটু আমরা বলে থাকি যে এখানে একটু তাদের জন্য তারা একটু বক্তব্য রাখেন, এটা একটা বিষয়। বিভিন্ন ওয়াজ মাহফিলে সেইখানে আমরা কিন্তু তাদেরকে প্যাট্রোনাইজ করতেছি যে ওয়াজ মাহফিলে মাদকের বিরুদ্ধে কুফল নিয়ে যেন তারা আলোচনা করেন, এটা একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে যে আমাদের যারা সমাজে আইকনিক পারসন,
যেমন একজন বিশিষ্ট ইমাম, তিনি কিন্তু সমাজের আইকনিক পারসন, তাকে নিয়ে যদি আমরা বিভিন্ন জায়গায় যেতে পারি এবং তার মাধ্যমে যদি আমরা মোটিভেশনাল স্পিডটা দিতে পারি, তাহলে কিন্তু সে ধর্মীয় অনুশাসনগুলো আমাদের স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পৌঁছানো সম্ভব হবে। তাই সেই জন্য আমরা সে কাজটা শুরু করে দিয়েছি, যাতে সবাই ধর্মীয় অনুশাসনটা বুঝতে পারে এবং জানতে পারে। এটা একটা বিষয়, সেই কাজটা কিন্তু আমরা করছি। শুধুমাত্র যারা মুসলিমদের জন্য সেটাই না, যারা অন্য ধর্মাবলম্বী আছে, যেমন পুরোহিত আছে অথবা অন্য ধর্মাবলম্বী যে সমস্ত ধর্মযাজক আছে, তাদেরকে নিয়েও কিন্তু আমরা ট্রেনিং সেশনে আয়োজন করে থাকি। তাদেরকে আমরা মাদকের কুফর সম্পর্কে জানাই এবং তারা তাদের কমিউনিটিতে কিভাবে মাদকের কুফর সম্পর্কে বলবে এবং এইখান থেকে বিরত থাকার জন্য কি ধরনের ধর্মীয় অনুশাসন তারা ডেলিভার করতে পারে, সেই বিষয়গুলো নিয়ে আমরা তাদের সাথে মত বিনিময় করি এবং তারা কিন্তু এই বিষয়গুলো তাদের কমিউনিটিতে প্রচার করে থাকে। কাজেই এটা একটা মেসিভ প্রক্রিয়া এবং এই প্রক্রিয়া যদি সকলের অংশগ্রহণটা থাকে, পরিবার থাকতে হবে, সমাজে যারা আছেন তারা থাকতে হবে, মসজিদ মন্দির গির্জা তার ভূমিকা নিতে হবে, যারা মাদকাসক্ত তাদের যারা ভালো বন্ধু বান্ধব তাদেরও কিন্তু এখানে ভূমিকা নিতে হবে, যে তার ফ্রেন্ডটা নষ্ট হয়ে গেছিল সেই মেইন স্ট্রিমে ফিরে নিয়ে আসছে। কাজেই তাকে যাতে ভালো রাখা যায়, তাকে যেন একটা সমাজে যেন কোনো কাজ এনগেজমেন্টটা রাখা যায়, তাদের বিভিন্ন ধরনের যে অ্যামিউজমেন্টের যে প্রোগ্রাম আছে, যেমন নাটকের প্রোগ্রাম থাকে, যেমন গানের প্রোগ্রাম থাকে, যেমন যাত্রাপালার বিষয় থাকে অথবা খেলাধুলার বিষয় থাকে, এই জায়গায় জন্য তাদের একটা এনগেজমেন্টটা রাখা, যাতে তার কোনোভাবেই মাদকের দিকে আবার সে ডাইভার্টেড না হতে পারে। এটা শুধুমাত্র যারা মাদকাসক্ত তাদের জন্যই না, যারা এখনো মাদক গ্রহণ করে না তাদেরকেও একটা অ্যামিউজমেন্টের মধ্যে রাখতে হবে, তাকে কোনো খেলাধুলার মধ্যে রাখতে হবে, তাদের ধর্মীয় অনুশাসন নৈতিকতার পাশাপাশি তাকে খেলাধুলার মধ্যে রাখতে হবে অথবা কোনো অ্যামিউজমেন্টের মধ্যে তার এনগেজমেন্টটা থাকতে হবে, যাতে অবসর সময়টা তিনি সেখানে কাটাতে পারেন। তাহলে কিন্তু ওভারঅল যদি সবকিছু মিলিয়ে যদি আমরা একসাথে কাজ করি, তাহলে মাদকাসক্ত মুক্ত বাংলাদেশ গড়া সম্ভব হবে। অসংখ্য ধন্যবাদ। দুজনের কাছ থেকে অনেক চমৎকার মূল্যবান আমরা তথ্য পেলাম, যেটা আসলে আমাদের এবং আমাদের সমাজের অনেক উপকারে আসবে। খুব ভালো লাগলো আজকে আপনাদের সাথে কথা বলে। ভালো থাকবেন। ধন্যবাদ। ধন্যবাদ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন শুধুমাত্র আপনাদের জন্য। অবশ্যই মাদককে না বলুন, পাশাপাশি বলতে হবে যে আমরা সবসময় যেটি করি, যাকে বেশি ভালোবাসি তার সাথে আমরা কম সময় দিই। কিন্তু আজকে আলোচনা থেকে কিন্তু বোঝা গেল যে পরিবার অনেক মুখ্য দায়িত্ব পালন করতে পারে একজন মাদকাসক্ত মানুষের জন্য, একজন ব্যক্তির জন্য, একজন শিশুর জন্য। সুতরাং যাকে আমরা ভালোবাসবো তাকে আমরা বেশি বেশি করে ভালোবাসবো, বেশি বেশি করে সময় দেব। সবার জন্য শুভকামনা থাকলো, ভালো থাকবেন।